লোকটার বয়স ৩৯। এখন নিশ্চিত করে বলা যায় যে এই যে টুর্নামেন্টটা খেলতেছে বিশ্বকাপটা, এটা তার জীবনের শেষ টুর্নামেন্ট এবং সম্ভবত জাতীয় দলের হয়ে শেষ অংশগ্রহণও। যে মুহূর্তে বাদ পড়বে ওই ম্যাচটাই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হওয়ার কথা। প্রতিযোগিতামূলক ফুটবলও আর খুব বেশি দিন খেলার কথা না। যে কোনো সময় ঘোষণা দিয়ে দেবে যে আর ফুটবল না। এরকম একটা সময়ে আপনি ব্যালন ডি'অরের স্বপ্ন দেখাতে চান? স্বপ্ন দেখতে চান? এটা কি আদৌ সম্ভব? সম্ভব। মানে রিয়ালিস্টিকলি সে ব্যালন ডি'অর ৯ নাম্বারটা জিতবে এই কথা জোর গলায় বলার টাইম আসে নাই। তবে বিভিন্ন মিডিয়া আউটলেটের প্রকাশিত পাওয়ার র্যাঙ্কিং বলতেছে প্রচণ্ডভাবে লড়াইয়ে চলে আসছে। একটা আউটসাইডার লিওনেল মেসি, একটা বৃদ্ধ লিওনেল মেসি আবার সেই ব্যালন ডি'অরের র্যাঙ্কিং তালিকায় চলে আসছে। যে ব্যালন ডি'অর একসময় তার নামে উঠতো বসতো, সেই ব্যালন ডি'অরের প্রাইমারি লিস্ট থেকেও ছিটকে গেছিল। টপ 13 এও তার নাম আসতো না। সেখান থেকে আবার সে শীর্ষদের মধ্যে চলে আসছে। প্ল্যানেট ফুটবল গতকালকে যে র্যাঙ্কিং প্রকাশ করছে, তাতে লিওনেল মেসি পাওয়ার র্যাঙ্কিংয়ে ৪ নাম্বারে। মানে ৪ নাম্বার দাবিদার ব্যালন ডি'অরের জন্য। বিশ্বকাপটা ঠিক করে দিতে পারে যে ব্যালন ডি'অর রেসে সে কোথায় গিয়ে দাঁড়াবে। এমনও হতে পারে ৯ নাম্বার ব্যালন ডি'অর তাকে সত্যি, সত্যি এসে কোলে উঠতে পারে। আমরা আজকে একটু আলোচনা করব যে ৯ নাম্বার ব্যালন ডি'অরটা কি আসলেই পাওয়া সম্ভব? সেটা পেতে গেলে লিওনেল মেসিকে কি করতে হবে? এটা একটা ব্যাপার। ২ নাম্বার ব্যাপার হচ্ছে এই যে আলোচনায় আসছে, আমরা ধরে নেই যে আসলে ব্যালন ডি'অর হয়তো জিতবে না। টপ 3 তে ঢুকে যেতে পারে, কিন্তু জিতবে না। যদি সেটাও হয়, টপ 3 র দরকার নাই। টপ 10 এ যে আলোচনায় আছে, টপ 10 এ যদি থাকে, সেটাও যে কত তাৎপর্যপূর্ণ ব্যাপার, সেইটা একটু আলোচনা করব আজকে। মেসি এবং ব্যালন ডি'অর এটা খোঁজাখুঁজি করা বন্ধ করে দিয়েছি তো ২ বছর আগে। তারপরেও র্যাঙ্কিংগুলো, পাওয়ার র্যাঙ্কিংগুলো সামনে আসে তো সবই নিউজের আরএসএস ফিডগুলো কানেক্ট করা। ফলে গতকালকে রাতে প্ল্যানেট ফুটবলের একেবারে লেটেস্ট র্যাঙ্কিং গতকালকে সন্ধ্যার দিকে বোধহয় ওরা পাবলিশ করছে বাংলাদেশ সময় বা দুপুরের দিকে। ওটা ফিডে আসছে। দেখি যে মেসি ৪ নাম্বারে উঠে আসছে। ওখানে ওরা একটু মজা করছে মেসির অংশটা লেখার সময় যে আমরা ২০২৪ এও তাকে টপ 10 এর ভিতরে রাখছিলাম, কিন্তু পরে আমরা বুঝতে পারছি যে MLS এ ১০০ গোল করলেও মেসি বিবেচনায় যাবেন না। তবে এবার আর সে সুযোগ নেই। এবার তাকে ৪ নম্বরে আমরা রাখতেছি যথেষ্ট বাস্তব সম্ভাবনা দেখে, এবং সেখানে তারা হিসাব নিকাশ করে দেখাইছে যে কেন লিওনেল মেসির পক্ষে এবার ব্যালন ডি'অরের প্রকৃত রেসে থাকা সম্ভব এবং আছে সে। এখনো পর্যন্ত ব্যালন ডি'অরের সব পাওয়ার র্যাঙ্কিং টেবিল লিড করতেছে হ্যারি কেন। তারপরে উসমান দেমবেলে আছে, ওলিসে আছে, অনেকেই আছে, কিলিয়ান এমবাপ্পে আছে, অনেকে আছে। কিন্তু ওই মেসি শুধু প্ল্যানেট ফুটবলের টপ 5 এর ভিতরে ঢুকে গেছে। এর আগের সপ্তাহে goal.com যখন করছে তখন ৬ নাম্বারে ছিল মেসি। এই দুটো পাওয়ার র্যাঙ্কিং শুধু বিশ্বকাপ শুরু হওয়ার পরে আমি খুঁজে পেলাম। বাকি যারা পাওয়ার র্যাঙ্কিং নিয়মিত করে তারা কেউ এখনো বিশ্বকাপ ১ম পর্ব শেষে কোনো পাওয়ার র্যাঙ্কিং করে নাই। আমি ধারণা করি আগামী ৩-৪ দিনের মধ্যে আরো কয়েকটা পাওয়ার র্যাঙ্কিং আপনারা দেখতে পাবেন, এবং যদি এই ট্রেন্ড ঠিক থাকে তাহলে সবগুলোতেই ৫-৬ এর কাছাকাছি চলে আসবে। কোনোটায় ৩ এ চলে আসতে পারে, ৪ এ চলে আসতে পারে। এগুলো তো আসলে একেকজনের ম্যাট্রিক্স একেক রকম। কেউ তো আর ব্যালন ডি'অর এই দ্য ফ্রান্স ম্যাগাজিনের কথা মতো বা তাদের সঙ্গে যোগাযোগ করে কাজটা করে না। কিন্তু একটা ধারণা তো থাকেই। সেই ধারণাটা নিয়ে একটু কথা বলি যে কেন লিওনেল মেসির পক্ষে ব্যালন ডি'অর আবার জেতা সম্ভব। ৮ ব্যালন ডি'অর জয়ী কেন ৯ নাম্বারটার স্বপ্ন দেখতে পারে? কিভাবে এই স্বপ্নটা দেখতে পারে? এবং কেন সে এখানে চলে আসলো? এই যে ৫ এর আশেপাশে চলে আসলো বিভিন্ন র্যাঙ্কিং এ। এর কারণ হচ্ছে বিশ্বকাপ। দেখেন, আগে তো একটা সময় ছিল যে ইউরোপিয়ান লিগের পারফরম্যান্সই একমাত্র বিবেচনায় নেওয়া হতো ব্যালন ডি'অরের জন্য। যার জন্য পেলে বা আরো অনেক বড়, বড় তারকা জীবনে কখনো ব্যালন ডি'অর জেতেন নাই। পরে অবশ্য ফ্রান্স ফুটবল ম্যাগাজিন একটা কাজ করছে, একটা অনারারি ৭ টা ব্যালন ডি'অর পেলেকে ঘোষণা করছে যে যদি সারা বিশ্ব বিবেচনায় নেওয়া হতো তাহলে ওই ৭ টা পেলে ওই সময় পেতেন। এখন অনারারি ব্যালন ডি'অর আর প্রকৃত প্রতিযোগিতামূলক ব্যালন ডি'অর, তাৎক্ষণিক ঘোষণা করা ব্যালন ডি'অর, এটার মধ্যে তো একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা এখনো আছে।
যদিও ফ্রান্স ফুটবল ঘোষণা করছে যে তারা আর শুধু ইউরোপে আটকে থাকবে না, বৈশ্বিক পারফরম্যান্স, বিশ্বের যে কোনো লিগের পারফরম্যান্স তারা বিবেচনায় নেবে। এমনকি আপনি যদি বাংলাদেশ ফুটবল লিগে খেলেও অস্বাভাবিক পারফর্ম করতে পারেন, যেটাতে ওই ওলিসে বা দেমবেলে আউটশ্যাডোড হয়ে যায়, তাহলে আপনি ব্যালন ডি অর পাবেন। কোনো আপত্তি নাই এ ব্যাপারে। ফ্রান্স ফুটবল আর ইউরোপে আটকে নাই। কিন্তু এই আইনের যে পরিবর্তনটা হয়েছে, এটার কোনো বাস্তব উদাহরণ তৈরি হয় নাই এখনো পৃথিবীতে। মানে ইউরোপে খেলে না, ইউরোপিয়ান কোনো লিগে খেলে না। ইনফ্যাক্ট ইউরোপিয়ান টপ 5 লিগে খেলে না। এরকম কোনো ফুটবলার এখনো পর্যন্ত ব্যালন ডি অর জেতে নাই, টপ 3 তেও আসে নাই। ফলে লিওনেল মেসি আরেকবার কিভাবে আসবে? লিওনেল মেসি যে লিগটা খেলে, ওই লিগটার লোকেরা এখনো ফুটবল শব্দটাই বলতে পারে না। তারা বলে সকার। তাহলে লিওনেল মেসি বাইরে না? লিওনেল মেসি তো গত ২ বছর টপ 30 তেই নাই। মানে সেরা ৩০ ছিল না। ফ্রান্স ফুটবল যে নমিনেশন দেয়, ওখানেই তার নাম ছিল না। তাহলে কিভাবে আসবে? আসবে হচ্ছে ওই যে বিশ্বকাপ। বিশ্বকাপ মাল্টিপ্লাইং ইফেক্ট, বা এটারে আপনি বলতে পারেন যে কগনিটিভ বায়াসনেস, পজিটিভ কগনিটিভ বায়াসনেস। কারণ কি, ফ্রান্স ফুটবলের এই যে সিস্টেমটা, যেভাবে ওরা পুরস্কারটা দেয়, সেই পুরস্কারটা দেওয়ার পদ্ধতিটাতে আপনি বুঝবেন যে এটা কম্পিউটারে হিসাব করা কোনো পদ্ধতি না। প্রথমে ফ্রান্স ফুটবলের সম্পাদক এবং তার সম্পাদকীয় টিম একটা ৩০ জনের প্রাথমিক মনোনয়ন করে। এখন অলরেডি মেসি বিশ্বকাপে যে পারফর্ম করছে, তারা তো বলে যে বৈশ্বিক পারফরম্যান্সকেও আমরা এখন গুরুত্ব দিব। ফলে এই পারফরম্যান্স তাকে ৩০ জনের লিস্টে ঢুকায় দিবে। এটা কোনো সন্দেহ নাই। এটা নিয়ে কোনো তর্কেরই সুযোগ নাই। তাহলে ৩০ জনের লিস্টে এবার যেটা করা হয়, বিশ্বের ১০০ সাংবাদিকের কাছে পাঠানো হয়। টপ র‍্যাংকড ১০০ দল, ফিফা র‍্যাংকিং এর টপ ১০০ যে দল, এই ১০০ দেশের প্রতি দেশের একজন করে সাংবাদিক, যিনি ফ্রান্স ফুটবলের মনোনীত, তাদের কাছে এটা পাঠানো হয়। তারা ১ থেকে ১০ পর্যন্ত ওই ৩০ জনের ভিতরে একটা র‍্যাংকিং করেন। ১ম জন সর্বোচ্চ পয়েন্ট পান, ২য় জন, এভাবে তাদের ওইগুলোরে আবার মিলানো হয়। সর্বোচ্চ যে পয়েন্ট যিনি পান, তিনি ব্যালন ডি অর পান। এখন এখানে মজাটা যেখানে, সেটা হচ্ছে প্রতিটা সিজনে এক্ষেত্রে যারা সাংবাদিক ভোটার, তাদের মাথায় মূল কাজ করে চ্যাম্পিয়ন্স লিগ। লিগের পারফরম্যান্স ঠিক আছে, লিগে কত গোল করছো, লিগ জিতছো কিনা, কাপটাও তোমার দেশের কাপটাও জিতছো কিনা, এগুলো ভূমিকা রাখে। কিন্তু মূল ভূমিকাটা রাখে চ্যাম্পিয়ন্স লিগ। তুমি চ্যাম্পিয়ন্স লিগে কয়টা গোল করছো? দলকে কি ফাইনালে তুলতে পারছো? শিরোপা জিততে পারলে খুবই ভালো। শিরোপা জিতলে তোমার উপরে আরো বেশি বিবেচনায় রাখবো। কারণ এই সাংবাদিকরা কিন্তু মানুষ। মাথায় রাখেন, এটা কিন্তু অপটার মতো কোনো কম্পিউটারে হচ্ছে না কাজটা। মানুষের মাথায় হচ্ছে। অত্যন্ত বিবেচনাক্ষম মানুষ। এই যাদেরকে নির্বাচিত করা হয়, তারা ফুটবল জ্ঞান সম্পন্ন, খুবই বিবেচনাক্ষম, কিন্তু শেষ পর্যন্ত মানুষ। মানে ওনাদের ইমপ্রেশনটা থাকে চ্যাম্পিয়ন্স লিগে। কিন্তু ফুটবল বিশ্বকাপের বছরে এটা আপনি বলতে পারেন ওয়ার্ল্ড কাপ মাল্টিপ্লাইং একটা ইফেক্ট হয়। এবং রিসেন্ট পাস্ট বায়াসনেস, যখন ভোটাররা, মানে এই সাংবাদিকরা ভোট দেবেন, তখন তাদের মাথার ভিতরে কাজ করবে ওয়ার্ল্ড কাপে কে ভালো করছে। কারণ কি? কারণ হচ্ছে ব্যালন ডি অরের সিজনটা ক্লোজ হয়ে হচ্ছে, এখন আর ব্যালন ডি অর ক্যালেন্ডার ইয়ারে দেওয়া হয় না। দেওয়া হয় সিজনে। এখন সিজনের শেষ টুর্নামেন্ট হিসাবে কিন্তু ৪ বছর বাদে আয়োজিত হয় বিশ্বকাপ। মানে উনি যখন ভোট দিবেন, তখন ওনার স্মৃতিতে সর্বশেষ যে বড় টুর্নামেন্ট, সেটা বিশ্বকাপ। এমনিতেই মানে বিশ্বকাপ তো এমনিতেই ওই ৪ বছরের সবচেয়ে বড় টুর্নামেন্ট। তারপরে আবার এই জিনিসটা হচ্ছে সিজনের শেষ টুর্নামেন্ট। ফলে বিশ্বকাপের পারফরম্যান্সটা কয়েক গুণ শক্তিশালী হয়ে এই ভোটে প্রভাব ফেলবে এবং ফেলে। বিশ্বকাপে আপনি আ ভালো পারফরম্যান্স করা, চ্যাম্পিয়ন্স লিগে অতি ভালো পারফরম্যান্স করার চেয়েও ভালো। ফলে বিশ্বকাপে ভালো করে মেসির পক্ষে এই ব্যালন ডি অর জিতে যাওয়া সম্ভব। অলরেডি সে যে পারফরম্যান্সটা করতেছে এই ৩৯ বছর বয়সে বিশ্বকাপে, তাতে ভোটাররা এই পারফরম্যান্সটা বিবেচনায় রাখবেন। দেখা যাবে যে তাকে অনেক ওপরে রাখতেছেন। এখন মেসির তাহলে কি জিতে যাওয়া খুব সম্ভব হয়ে গেছে? এই যে ৪ ম্যাচে ৭ টা গোল করলো, একটা হ্যাট্রিক করলো, ৩ টা ম্যান অফ দ্য ম্যাচ হলো। এগুলো কি অলরেডি তাকে নিশ্চিত করে ফেলছে যে ব্যালন ডি অর সে জিতবে? না। এবার দুটো জিনিস আছে। তার পক্ষে বিপক্ষে একই একটা জিনিস দিকেই কাজ করবে। একটা হচ্ছে আরো কয়েকজন সুপারস্টার দুর্দান্ত পারফর্ম করতেছে। তারা আবার ইউরোপে দুর্দান্ত পারফর্ম করে আসছে। বিশেষ করে হ্যারি কেইন, দেমবেলে, তারপরে ওলিসে, এরা দারুণ কন্টেন্ডার। এখন হ্যারি কেইন ইংল্যান্ড যদি
ফাইনাল পর্যন্ত ডিপ রান দেয় এবং হ্যারি কেন যদি তার এই ফর্ম ধরে রাখে তাহলে হ্যারি কেন যে ১ নম্বরে আছে ১ নম্বরেই থাকবে। কারণ সে চ্যাম্পিয়ন্স লিগে যা করে আসছে এবং সিজনে এবার অলরেডি সে ৭২ গোল বোধহয় অতিক্রম করে ফেলছে। ক্লাব আর ন্যাশনাল টিম মিলায়। এখন তার সামনে শুধু মেসির ওই ৯১ গোল আছে। অলরেডি এই ধাক্কাটা দিয়ে দিছে। ফলে হ্যারি কেন বিরাট কন্টেন্ডার। হ্যারি কেন আছে। আবার ওসমান দেমবেলে চ্যাম্পিয়ন্স লিগ আবার জিতে আসে। চ্যাম্পিয়ন্স লিগে মাঝারি হইলেও পারফরম্যান্স আছে। ওলিসে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফর্ম করে আসে। মানে ফ্রান্স যদি যেটা অনুমান করা হচ্ছে ফাইনাল পর্যন্ত ডিপ রান দেয় তাহলে ক্যান্ডিডেট ওলিসে দেমবেলে তো বটেই সবচেয়ে বড় ক্যান্ডিডেট হয়ে যাবে আবার এমবাপ্পে। যদিও তার চ্যাম্পিয়ন্স লিগে বড় কোনো পারফরমেন্স নাই, রিয়াল মাদ্রিদেরও বড় কিছু নাই, কিন্তু ওই টুকটাক যা আছে ওটার সঙ্গে এই বিশ্বকাপের পারফরমেন্স যোগ করলে যে কারণে আমরা মেসির বিবেচনায় রাখতেছি সেই হিসাবে তো এমবাপ্পে তখন বাকিদের পিছায় ফেলবে। মানে ফ্রান্স ডিপ রান দিলে কম্পিটিশনটা ওই ফ্রান্সের ৩ জনের মধ্যে হয়ে যাবে। এর ভিতরে যে সেরা পারফর্ম করবে বিশ্বকাপে এখন পর্যন্ত সেখানে এমবাপ্পের আশেপাশে কেউ নাই। এমবাপ্পে তখন সবচেয়ে বড় কন্টেন্ডার হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে এদের কারো দল আর্লি বিদায় নিয়ে নেয় এবং মেসি যদি তার দলকে কমপক্ষে ফাইনাল পর্যন্ত ডিপ রান দেওয়াইতে পারে এবং এই ফর্মটা মোটামুটি ধরে রাখতে পারে, অলরেডি তো সে তার গোল্ডেন ফর্মে আছে। এখন আমি বলতেছি না যে প্রতি ম্যাচে হ্যাটট্রিক করতে হবে, প্রতি ম্যাচে ২ গোল করতে হবে, প্রতি ম্যাচে গোল করতে হবে, এটার খুব জরুরত নাই। গোল সংখ্যা যা আছে এর থেকে সামান্য একটু বাড়া। গোল্ডেন বল র্যাঙ্কিংয়ে যেমন আফটার গোল্ডেন বল র্যাঙ্কিংয়ে সে এখন ১ নম্বরে আছে। তো গোল্ডেন বল র্যাঙ্কিংয়ে যদি ভালো অবস্থানে থাকে সেটা সে ১ নম্বরে থাকুক বা না থাকুক, ব্রোঞ্জ বল জিতলো, সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে ওখানেও ব্রোঞ্জ বুট জিতলো, আর্জেন্টিনা ফাইনাল খেললো। এবং ফ্রান্স, ইংল্যান্ড এরা আগে ঝরে পড়লো। এরকম যদি হয় তাহলে কিন্তু মেসি এক ও অদ্বিতীয় হয়ে যাবে। এখন তার মানে মেসির একার পারফর্মের উপরে বা একার উপরে আর ব্যাপারটা নির্ভর করতেছে না। যেহেতু তার পেছনে কোনো ইউরোপিয়ান পারফরম্যান্স নাই। যদি তার পেছনে সামান্য একটু ইউরোপিয়ান পারফরম্যান্স থাকতো, সে যদি ইউরোপে খেলতো, একটু লিগ জিততো বা সেমিফাইনাল খেলতো ইউসিএল এর, তাতেই এই যা করছে মিলায়ে অলরেডি ব্যালন ডি অর হয়ে যেত। কিন্তু তার তো ওইটা একদম শূন্য। হ্যাঁ, একটা সুবিধা আছে যে সাংবাদিকরা যখন ভোট দেবেন তারা এবার এমএলএস এর পারফরম্যান্সটাকেও বিবেচনা করবেন। এমএলএস কিন্তু গত বছর অক্টা র্যাঙ্কিং এ ৯ নম্বরে উঠে আসছিল বিশ্ব লিগে। এটা অনেকে খেয়াল করে না যে এমএলএস এর মানও কিন্তু অনেক বাড়ছে। কিন্তু সম্প্রতি যেহেতু ইউসিএল শেষ হলো, সর্বশেষ র্যাঙ্কিংয়ে ওরা আবার বেরোয় ১৯ নম্বরে চলে গেছে। আবার যেই দেখবেন MLS সিজন শুরু হবে, ওরা আবার টপ 10 এর কাছে চলে আসবে। এটা তো ওঠানামা করে কার সিজন চলে, কার খেলা চলে এটার উপরে চলমান খেলায় র্যাঙ্কিংয়ে খুব প্রভাব ফেলে। দলগুলোর পারফরম্যান্স, দলগুলোর রেটিং, দলগুলোতে থাকা খেলোয়াড়দের রেটিং। তার মানে দেখেন, মেসি ইউরোপে খেলতেছে না। প্রথম কথা হচ্ছে সে ওই ফ্রান্স ফুটবলের যে লিখিত আইন ওটা প্রথম এক্সিকিউশনের কাছাকাছি চলে আসে। যে তুমি ইউরোপের বাইরে ব্যালন ডি অর দেওয়ার ডিসিশন নিছো, আমি তাহলে পৃথিবীর যেখানে যাই আমাকে বিবেচনায় রাখতে হবে। ১ নাম্বার। ওকে, তাকে কাউন্টারে বলা হলো, "না, তোমার ওই এমএলএস এর পারফরম্যান্স আমরা বিবেচনা করব না।" ঠিক আছে, এমএলএস রেই আমি টেনে টপ লিগ বানায় দিব। এই যে এমএলএস আজকে ৯ নম্বরে উঠে আসছিল, এটার কৃতিত্ব সিংহভাগ এই লোকটার। এমএলএস এর যে ভিউয়ারশিপ, এমএলএস এর যে ব্র্যান্ডিং, এমএলএস এর অন্য তারকারা যে আসতেছে, অ্যাক্টিভ তারকারা। আগে তো এখানে রিটায়ার্ড তারকারা আসতো। অ্যাক্টিভ তারকারা যে আসতেছে, এটার তো মূল কারণ মেসি। ফলে এমএলএস কে সহই সে আগায় আসছে। এখন এমএলএস এ সে ২০২৫ এ কি করে ফেলছে? এমএলএস কাপ জিতছে, কনফারেন্স কাপ জিতছে, গোল্ডেন বুট জিতছে, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হইছে, সর্বকালের সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি গোলে অবদান, সব রেকর্ড চুরমার করে দিছে। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি সে যে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে, ওয়াইল্ড কার্ড নিয়ে ইন্টার মিয়ামি ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে। সেখানে গিয়ে বড় দলের গ্রুপে পড়েও সে ওই দলকে নিয়ে সেকেন্ড রাউন্ডে চলে গেছে। ওই সেকেন্ড রাউন্ডে যাওয়াটা মিয়ামিকে নিয়ে সেকেন্ড রাউন্ডে যাওয়া ক্লাব ওয়ার্ল্ড কাপের আর ইউরোপের কোনো শক্তিশালী দল নিয়ে চ্যাম্পিয়ন হওয়া, আমি দুটোরে এক পাল্লায় মাপি এবং আমার ধারণা সাংবাদিকরাও তাই মাপবেন। ফলে তার ক্লাবের ওয়েটটা যে একেবারে আসবে না তা না। কিন্তু এটা সত্যি মূল ওয়েটটা আসতে হবে বিশ্বকাপ থেকে। এখন সেই সম্ভাবনাটা তৈরি হয়েছে।
যে একটা গোল্ডেন ফর্মে আছে, তাতে ওই সম্ভাবনাটা খুব তৈরি হয়েছে যে টিমটা যদি একটু ডিপ রান দেয়, এই কেপ ভার্দেদের হতাশা কাটায়, এই টিম যদি ডিপ রান দেয় আর মেসি তার স্বাভাবিক পারফরম্যান্স ধরে রাখে, সঙ্গে ওইটাও প্রত্যাশা করতে হবে যে বাকি যারা ভয়াবহ কন্টেন্ডার আছে তাদের টিম যেন ডিপ রান না দেয় এবং তারা যেন ওই রকম ভয়াবহ ফর্মে না থাকে। তো এগুলো মিলে গেলে তার পক্ষে ব্যালন ডি অর জেতা সম্ভব। ব্যালন ডি অর জেতা সম্ভব। কিন্তু জিতবেই এই নিশ্চয়তাও দেওয়া যায় না, এই প্রবল আশাবাদও রাখা যায় না। কারণ অনেক যদি কিন্তু হইতে হবে তো। গুটি একটা এখানে থাকতে হবে, ওটা একটা ওখানে থাকতে হবে, সূর্য একটু ৩০ ডিগ্রি অ্যাঙ্গেলে উঠতে হবে, নানা রকম ও যদি কিন্তু আছে। যদি কিন্তু বাদ দেন, মেসি ব্যালন ডি অর জিততেছে না। মেসি ব্যালন ডি অরে টপ 3 তেও যাচ্ছে না। টপ 5 এও থাকতেছে না। টপ 10 এ তো থাকতেছে। এটা তো আপনি বের করে দিতে পারবেন না। আপনি যদি গায়ের জোরে গিয়ে গলা ধরে ধাক্কা দেন, তাও মেসি অলরেডি যা করছে টপ 10 এর বাইরে যাচ্ছে না। এখন টপ 10 এর বাইরে যদি না যায় তার অর্থটা বোঝেন। ২০২২ সালে এই লোক সর্বশেষ ব্যালন ডি অর জিতছে। ৮ নাম্বার ব্যালন ডি অর জিতছে, রেকর্ড। ৮ নাম্বারের স্বপ্নই পৃথিবীতে আর কেউ দেখে না। ২টা ৩টা এরপরে যে কেউ জিতলে মানে আপাতত আগামী ২-৩ জেনারেশনে আমরা ওরকম কাউকে দেখি না যে ৮ টা ব্যালন ডি অর জেতার স্বপ্ন দেখার মতো ওইরকমভাবে গড়ে উঠতেছে। এখন ২টা ৩টা জিতলেই এরা বর্তে যাবে। এই যে দেমবেলে বা ২য় টা জিততে পারে তাতেই পুরো পৃথিবী কাঁপতেছে। মনে হচ্ছে যে এইরকম পারফরম্যান্স কেউ কোনো কালে করে নাই। এই লোকটা ৮ টা ব্যালন ডি অর জিতে আসছে। কার সঙ্গে যে তুলনা হয় এই লোকটার? এই লোকটা পরের ২ বছর টপ 30 তে থাকে নাই। এর আগের ১৯ বছর সে টপ 30 র বাইরে কোনোদিন যায় নাই। তার মানে আপনি ভাবতে পারেন ১৯ বছরই বোধহয় ১৯ বছরের বড় একটা অংশ সে টপ 30 মানে ২৯, ২৮ এসব জায়গায় ঘুরছে, তাই না? না। ও অ্যাকচুয়ালি ওই ১৯ বছর সে টপ 10 এর বাইরে গেছে মাত্র একবার। ২০১৬ সালে। ২০১৬ সালে সে টপ 10 এ ছিল না। এছাড়া ২০০৫ সালে সে ১ম ব্যালন ডি অর নমিনিতে আসলো, ওবার টপ 30 তে ছিল। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত সে একবার মাত্র টপ 10 এর বাইরে গেছে। সেখানে ২০২২ এর পরে ২ বছরই টপ 30 তেই নাই। কারণ কি? ইউরোপে নাই। এই যে ১৯ বছর, এই ১৯ বছরের ভেতরে ৮ বার তো সে ওই জিনিসটা হাতে নিছে। ওই যে নিচের দিকে পাথরওয়ালা গোল বল, ব্যালন ডি অর ট্রফি। খুব মানে আমার কাছে খুব দামি জিনিস মনে হয় না। তো এটাই পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তিগত ট্রফি। ওই জিনিসটা ৮ বার হাতে নিছে। একই সঙ্গে সে টপ 3 তে থাকছে কতবার সেটা হিসাব করেন। মানে ওটা তার ব্যক্তিগত স্টেজ হয়ে গেছিল। সেই জায়গা থেকে হঠাৎ করে ২ বছর নাই হয়ে গেল। এবং আমরা মেনে নিয়েছিলাম যে এখানে আর ওই টপ 30 তে সে যাবে না কোনোদিন। এটা আমার ধারণা সে ছাড়া পৃথিবীর সবাই মেনে নিয়েছিল। কিন্তু ওই লোকটা ব্যালন ডি অর নিয়ে ভাবে না, কিন্তু ওই লোকটা নিজের শেষ দেখতে পায় না। দেখেন না, সে আসলে শেষটা দেখতে পায় না কারণ সে উপভোগ করে। সে উপভোগ করেই যেতে চায়। আর তার উপভোগ মানেই অনেক ইতিহাস বদলে যাওয়া, অনেক কিছু রিরাইট হতে থাকা। সেই রিরাইটটা এমন যে পুরো বিশ্বরে হতভম্ব করে ২ বছর 30 র বাইরে থেকে আবার সে টপ 10 টা তো নিশ্চিত করে ফেলছে। আমার ব্যালন ডি অর জেতার দরকার নাই। আমি লিওনেল মেসির হাতে আরেকবার ব্যালন ডি অর ট্রফি দেখবো, আরেকবার সে ওই গালা মঞ্চে দাঁড়ায় আ আনন্দে একটা ছবি তুলবে, এই দৃশ্য কল্পনা করতে আমি সাহস পাই না। ফলে আমি এত কথা বললাম, আমি দেখতেছি না। ইভেন মঞ্চে ওঠাটাও দেখতেছি না। মানে টপ 3 তেও দেখতেছি না, সাহস পাচ্ছি না। লিওনেল মেসিরে নিয়ে আমি যা সাহস পাই না সেটা সে করে দেখায়। ফলে ওইটা আবার গোপনে একটা ইয়ে আছে যে আমি তো তার হাতে আর কখনো বিশ্বকাপই দেখি নাই, কোপা আমেরিকাই দেখি নাই। সাহস পাই নাই। ২০১৬ তে সে অবসর নেওয়ার সময় আমি তো ইত্তেফাকে ফার্স্ট পেজে এপিটাফ লিখছিলাম। ৫ কলামে এপিটাফ প্রকাশিত হয়েছিল যে খালি হাতে চলে গেলেন মহানায়ক। ও সেই আমরা তো সবাই আমরা কেউ তার হাতে এসব দেখতে পাই নাই। সে সবই দেখাইছে। যাই হোক আপাতত সেটা আমরা দেখতেছি না। আমাদের এই মর্ত্যের মানুষের সে সাহস নেই। কিন্তু এই যে টপ 10 এ আবার আসলো, এটা একটা ফেয়ারি টেল। এটা একটা ফেয়ারি টেল। এই ফেয়ারি টেলের মতো এরকমভাবে উত্থানের গল্প, পুনরুত্থানের গল্প বৃদ্ধ বয়সে, ফুটবলের হিসাবে বৃদ্ধতর বয়স ৩৯। এই বিশ্বকাপে যারা ৩৯-৪০ এ খেলতেছে তাদের পারফরম্যান্সটা দেখেন। বজিনার সঙ্গে তুলনা করেন না। বজিনার অত্যন্ত রোমান্টিক ভাবেই বলতেছি, বজিনা রিয়ালিস্টিক পরীক্ষা বা ধারাবাহিকভাবে রিয়ালিস্টিক পরীক্ষা দিতে হলে এই পারফরম্যান্স গ্লোবাল স্তরে করতে পারবেন না। বুঝি না রোমান্টিক ক্যারেক্টার। কিন্তু তার বয়সী কম্পিটিটিভ ক্যারেক্টার যারা বিশ্বকাপ খেলতেছে তাদের পারফরম্যান্সটা দেখেন।
আর লিওনেল মেসির পারফরমেন্স দেখেন। লিওনেল মেসি কাদের সঙ্গে কম্পিট করতেছে? সবাই থিয়াগোর কাছাকাছি বয়সী ছেলে। এই যে এমবাপ্পে, দেমবেলে, এই এরা আক্ষরিক অর্থে তার বন্ধু ছেলেপেলের বয়সী। মানে তার সতীর্থ থুরামের ছেলে কিন্তু ফ্রান্স দলে এই এমবাপ্পে, দেমবেলেদের বন্ধু। তাহলে বুঝেন সে সম্পর্কে এরা তো তার ভাতিজা। ভাতিজাদের সঙ্গে সে ফাইট করতেছে এই বৃদ্ধ বয়সে। এই যে ফাইট করে আবার নিজেকে ওই জায়গাটায় আনা, এটা হচ্ছে রূপকথা। আপনার যখন পৃথিবীর সবাই শেষ দেখে ফেলবে, আপনিও বলবেন যে, "ওকে আমি শেষ। আমি গেলাম। আমি আনন্দের সঙ্গে খেলতেছি।" খেলতে, খেলতে সেই আনন্দের খেলাটা এমন হবে, বাকিরা জোর করে কম্পিটিশন করে মুখ-টুখ শক্ত করে অনেক সিরিয়াস হয়ে ওইটা পারবে না। কারণ আপনার আনন্দ পৃথিবীর সবচেয়ে কম্পিটিশনের চেয়েও বড় যোগ্য জিনিস হয়ে ওঠে। ওই লিওনেল মেসির এই রূপকথাটাই আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে। কালকে প্ল্যানেট ফুটবলের স্টোরিটা যখন পড়তেছি, ওরা ওই ফানি লাইনটা যখন লিখছে যে, "আমরা গত বছরও তারে রাখছিলাম টপ 10 এ কিন্তু সে টপ 30 তে থাকে নাই।" পরে আমাদের এই শিক্ষাটা হয়েছে যে MLS এ সে 1000 গোল করলেও, শত গোল করলেও এখানে থাকবে না। তবে এবার আমরা জোর গলায় বলতে পারি, এবার আর তাকে টপ 10 থেকে বের করার উপায় নাই। কারণ সে অলরেডি সেটা প্রুভ করে দিছে। এই ফানটা যখন পড়ছি না তখন শিউরে উঠছে, গায়ের লোম শিউরে উঠছে। যে আবার সেই ফেয়ারি টেল। লিওনেল মেসি মানেই ফেয়ারি টেল। এই ব্যালন ডি'রও ফেয়ারি টেল। কে জানে হয়তো যেটা কল্পনা করার সাহস পাচ্ছি না সেই ট্রফিটা আরেকবার হাতে ধরে ফেলবে। যাই হোক শেষ পর্যন্ত সময়ের হাতে ছেড়ে দিলাম। আমি এটুকুতেই খুব খুশি, খুব খুশি, খুব খুশি। এই রূপকথা দেখতে পেরেই খুব খুশি। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।